আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমি অনলাইন এর মাধ্যমে তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ প্রথম বর্ষের, তারা এই ব্যাংক সমন্বয় বিবরণীর ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে আজকে দেখবে এবং শুনবে। এই ক্লাস থেকেই আমি পরবর্তী আরো 5 থেকে 6টি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব। তাতে তোমাদের এই অধ্যায়টি সম্পর্কে আর জানার তেমন একটি বাকি থাকবে না এবং তোমরা নিজেরাই ইনশাল্লাহ অঙ্কগুলা করতে পারবে এই অধ্যায়ের, এটা আমার বিশ্বাস। তবে তোমরা প্রত্যেকটা ক্লাস আমার মনোযোগ দিয়ে দেখো এবং শুনো। আমি তোমাদের এই বর্তমান পরিস্থিতির মধ্যে থেকেই চেষ্টা করে যাচ্ছি যাতে তোমাদের ঘরে বসে থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারো, তোমাদের পড়াশোনার ক্ষতি তেমন একটা না হয়। বিশেষ করে আমার সাবজেক্টটা আমি তোমাদেরকে দেখার চেষ্টা করতেছি। আমি এরপরেও অনেকগুলো ক্লাসই সামনে নিব, তোমরা প্রত্যেকটা ক্লাসই মনোযোগ সহকারে দেখতে থাকো। আর আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমি প্রথমে তোমাদেরকে সেই অধ্যায় সম্পর্কে একটু ধারণা দেব। সেটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলে থাকি। যদিও এই অধ্যায়টিও তোমাদের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস অন্তর্ভুক্ত আছে এবং আমরা যারা অনার্স এর ছাত্রছাত্রী আছি, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী হিসাব বিজ্ঞান বিভাগের, তাদের সিলেবাসেরও অন্তর্ভুক্ত আছে এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী। তবে আমরা একেবারেই যেহেতু কোমলমতি পোলাপান ছেলে পেলে আমরা, তাতে আমাদের এই ব্যাংক সম্পর্কিত তেমন একটা জ্ঞান ধারণা না থাকার কারণে আমাদের এই অধ্যায়টা একটু জটিল লাগে। তবে আমার বিশ্বাস, আমার কথাগুলো শুনলে, আমার ক্লাসগুলা তোমরা করলে তোমাদের সেই জটিলতাটা লাগবেও না, থাকবেও না ইনশাল্লাহ। দেখো আমি তার প্রমাণ আস্তে আস্তে দিয়ে যাচ্ছি। ব্যাংক সমন্বয় বিবরণী। আধুনিক অর্থনীতির মূল চালিকা শক্তি হলো ব্যাংক। বর্তমান এই বিশ্বের যে অবস্থা, তাতে অর্থনৈতিকভাবে মূল চালিকা শক্তি হিসেবে যদি আমরা একটা প্রতিষ্ঠানকে গণ্য করি, তাহলে একমাত্র আমরা ব্যাংককেই মূল চালিকা শক্তি হিসেবে গণ্য করে থাকি। বিশেষ করে ব্যবসায়ী জগতে ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য সম্পাদন করে থাকে, ব্যবসা বাণিজ্য স্থাপন করেছে, তাদের জন্য তোমার এই ব্যাংকের গুরুত্বটা অত্যন্ত বেশি। আমরা যারা সাধারণ পাবলিক রয়েছি, ওই 2-1টা হিসাব নিকাশ ব্যাংকে খুলেছি, আমাদের সেটাও জরুরি প্রয়োজন হলো যারা ব্যবসায়ী তাদের। বর্তমান বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন সাধারণত ব্যাংকের মাধ্যমে দেখা যায়। বর্তমানে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় অঙ্কের লেনদেন সম্পাদন করে, তারা সাধারণত ব্যাংকের মাধ্যমে লেনদেনটা সম্পাদন করে থাকেন। বেশিরভাগ প্রতিষ্ঠান তাদের আদায়কৃত অর্থ সাথে সাথে বা ওই দিনই ব্যাংকে জমা করে এবং ব্যয়সমূহ চেকের মাধ্যমে নিষ্পত্তি করে থাকে। এইগুলো হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের ধর্ম, যে তারা প্রতিদিন ব্যবসা বাণিজ্যের পণ্যদ্রব্য বিক্রি করতেছে, ব্যবসা থেকে বিপুল পরিমাণ অর্থ আগমন ঘটতেছে, আবার তাদের কর্মচারী কর্মকর্তা বিভিন্ন রকমের ব্যয় নির্বাহ করতেছেন, সবই তারা ব্যাংকের মাধ্যমেই সম্পাদন করে থাকে। ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে গেলে ব্যাংক হিসাব খুলতে হয়। ব্যাংকের মাধ্যমে যখনই কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি লেনদেন সম্পাদন করতে যাবে, তখন তাকে কি করতে হবে? প্রথম কাজটি হলো ব্যাংকে তার একটি সুন্দর করে সকল তথ্য সঠিকভাবে দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্ট আমরা জানি সাধারণত 3 প্রকার। ব্যাংক অ্যাকাউন্ট সাধারণত 3 প্রকার। সাধারণত স্থায়ী হিসাব, সঞ্চয় হিসাব এবং চলতি হিসাব, এই 3 ধরনের হিসাব ব্যাংকে খোলা যায়। স্থায়ী হিসাব সাধারণত ব্যবসায়ীরা খুলে থাকেন না। যারা আমরা সাধারণ পাবলিক, কোটি কোটি টাকার মালিক আছে এরকম দুনিয়াতে, পৃথিবীতে, দেশের মধ্যে, তারা তাদের টাকা রাখার জায়গা পায় না, তখন তারা 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা একবারে এফডিআর করে রাখে, অর্থাৎ যাকে আমরা বলে থাকি স্থায়ী হিসাব। 5 বছর 10 বছর একবার রেখে আসেন, এটারে বলা হয় স্থায়ী হিসাব। আর সঞ্চয় হিসাব হলো আমার মতো সাধারণ
লোক যারা আমরা আছি, আমরা ব্যাংকে মাসেও 2-1 বার যাই না, অর্থাৎ হয়তো বা 20,000 টাকা হয়েছে, ঘরে না রেখে আমরা 20,000 টাকা ব্যাংকে জমা দিতে গেলাম, আবার পরশুদিন 2,000 টাকা বা 5,000 টাকার দরকার, আমি একটা চেক নিয়ে ব্যাংকের থেকে টাকাটা উঠাই নিয়ে আসলাম। এই ধরনের হলো সঞ্চয় হিসাব। আরেকটা হলো চলতি হিসাব। চলতি হিসাবটাই হলো তোমাদের মনে রাখতে হবে যে আমাদের এই পৃথিবীতে যারা ব্যবসায়ী আছেন তারা ব্যাংকে সাধারণত চলতি হিসাব খুলে থাকেন, কারণ চলতি হিসাবের আলাদা একটা বৈশিষ্ট্য হলো যখন খুশি তখন টাকা জমা দেওয়া যায়, যখন খুশি তখন টাকা ব্যাংক থেকে উত্তোলন করা যায়। এটা হলো চলতি হিসাবের একটা সাধারণ গুণাবলী এবং সুবিধা। তাহলে আমরা জানলাম ব্যাংক হিসাব 3 প্রকার: স্থায়ী, চলতি, আরেকটা হলো সঞ্চয়ী। কে কোন ধরনের হিসাব খুলে থাকে আমি তাও আলোচনা করলাম। ব্যাংক হিসাবের ধারককে আমানতকারী বলা হয়। ব্যাংকের যে ব্যক্তিরা হিসাবটা খুললো তাকে কি বলা হয়? আমানতকারী বলা হয় বা ধারক বলা হয়, ব্যাংকের ধারক। আমানতকারীর সাথে ব্যাংকের যে লেনদেন সংগঠিত হয় তা ব্যাংক ও আমানতকারী উভয়ই স্ব হিসাবের বইতে লিখে রাখে। আমানতকারী যখন ব্যাংকে হিসাবটা খুলবে তখন ব্যাংকে আমানতকারী নিজেও তার বাড়িতে একটা বই হিসাব সংরক্ষণ করবে, আবার ব্যাংক তো সংরক্ষণ করবে একটা বই, দুই পক্ষই দুই বইতে লিপিবদ্ধ করবে, যার কারণে দেখা যাবে যে একটি নির্দিষ্ট সময় শেষে সকলের উদ্বৃত্ত, দুই বইয়ের উদ্বৃত্ত এক হয়ে যাওয়ার কথা, মিলে যাওয়ার কথা। আবার নির্দিষ্ট সময় পর পর লেনদেনের সঠিকতা যাচাইয়ের জন্য আমানতকারী ব্যাংক হিসাব মিলকরণ বিবরণী প্রস্তুত করে থাকে। আমানতকারী একটা মিলকরণ বিবরণী প্রস্তুত করে থাকে, যেটা আমরা আজকে করতে যাচ্ছি, আলোচনায় আসবে সামনে। ব্যাংক বিবরণী তৈরি করবো আর কি, কিভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করব তার বিস্তারিত আলোচনা আমি সামনে করব, একটু অপেক্ষা করো। আমি আগে তোমাদের অধ্যায়টার প্রারম্ভিক আলোচনা করতেছি। আমি এরপরে তোমাদের প্রয়োজনে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিব, সেই স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে বাকিটুকু আমি দেখাবো সমস্যাগুলা। এই অধ্যায়ে আমরা ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণ এবং ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের প্রাথমিক আলোচনা মোটামুটি শেষ। আমি এখন তোমাদেরকে আমার স্ক্রিনটা শেয়ার করে দেব। আমরা দেখি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা একটু পড়াশোনা করি। এতক্ষণ তো আমরা ফুল স্ক্রিনে পড়াশোনা করলাম, দেখি স্ক্রিন শেয়ারে কি উপকারিতাটা আসে। একটু অপেক্ষা করো, আমি 1 মিনিট আমার কাজটা, প্রাথমিক কাজটি শেষ করে নিচ্ছি, এরপরে আমি তোমাদের সাথে সুন্দর করে আবার উপস্থাপনায় আসতেছি। আমি স্ক্রিন তোমাদের মধ্যে শেয়ার করে দিয়ে দিছি। এখন দেখো, আমার যদি আমি বলতে চাই, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী দেখব। আমরা একটু আগে আলোচনা করেছি ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায় নিয়ে, বিস্তারিত আলোচনায় মোটামুটি করেছি। আর একটু আমি সামনে আলোচনা করব, তারপরে আমি এই অধ্যায়ের একটি সমস্যা নিয়ে আলোচনা করব, তারপরে এই সমস্যাটার একটা সমাধানও করব। তোমরা আশা করি ধৈর্য ধরে আমার সাথে থাকবে। আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। এবার দেখি আমাদের পাঠ পরিস্থিতিতে কি ছিল। দেখো, আমরা বিষয় ছিল হিসাব বিজ্ঞান, প্রোগ্রাম একাদশ শ্রেণী, কোর্স কোড 253 সাবজেক্টার। এই সাবজেক্টার কোর্স কোড হলো তোমার 253, কোর্সের নাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আজকে আমি এই অধ্যায়ের প্রথম ক্লাস নিচ্ছি, এই জন্য লেকচার নাম্বার 1। লেকচারের শিরোনামটিকে আজকে আমি তোমাদের কি পড়াবো? ব্যাংক সমন্বয় বিবরণী। বুঝতে পারলাম? এইবার পাঠ শিরোনাম। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা সামান্য করেছি এবং সামনে বিস্তারিত আলোচনা করব, সেটি হলো আমার পাঠ শিরোনাম। আজকে আমি তোমাদের সামনে কি আলোচনা করব, কি বুঝাবো, সেটাই হলো আমার পাঠ শিরোনাম। ব্যাংক সমন্বয় বিবরণী কি, এটা আমি আলোচনা অলরেডি করে আসছি, সামনে আরেকটু আলোচনা করব এবং এর বিস্তারিত আলোচনাও করব। সমস্যা নিয়েও আলোচনা করব, তার সমাধানটাও আমরা করার চেষ্টা করব। এবার আমরা এগুলা করার পর এই অধ্যায় থেকে আমরা কি শিখবো, শিখন ফলটা কি, একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবো আজকে আমরা। এবার ব্যাংক সমন্বয় বিবরণী কি সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। একটি নির্দিষ্ট তারিখে আমানতকারীর নগদান বই এবং
ব্যাংকের পাসবইয়ের উদ্বৃত্ত সমান হওয়ার কথা, কারণ এই উভয় বইতেই আমানতকারীর ব্যাংক সম্পর্কিত লেনদেনের হিসাব লেখা হয়, কিন্তু বাস্তবে এ উভয় বইয়ের উদ্বৃত্ত সমান হতে দেখা যায় না। এর গরমিল হওয়ার বিভিন্ন কারণ আছে, কাজেই কোনো নির্দিষ্ট তারিখে নগদান বই ও পাস বইয়ের মধ্যে গরমিলের কারণ অনুসন্ধান করে তাদের সাহায্যে নগদান বই ও পাস বইয়ের মিল করে একটি বিবরণী প্রস্তুত করতে হয়। নগদান বই ও পাস বইয়ের মিলকরণের এই বিবরণীকেই আমরা কি বলে থাকি? ব্যাংক সমন্বয় বিবরণী বলে থাকি। আমি এবার ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমি অন্যদিকে একটু আলোচনা করব তোমাদের সামনে। আমরা যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খুলে থাকি, সেই সময় ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে তিনটি বস্তু বা দ্রব্য বা কাগজ বা পেপার বা ডকুমেন্টস আমাদেরকে দিয়ে থাকে। কয়টি? তিনটি। একটা চেক বই দেয় ব্যাংক কর্তৃপক্ষ। আমি যখন আমার হিসাব খোলার কাজ যখন আমি কমপ্লিট করে ফেলবো, ব্যাংক তখন আমাকে কি করবে? আমাকে একটা চেক বই দিবে। চেক বইটা কেন দিবে? আমি যখন ব্যাংকের হিসাব থেকে কখনো টাকা পয়সা উঠাইতে যাব, তখন এই চেক বই ছাড়া আমি আর টাকা উঠাইতে পারবো না। এই জন্য চেক বই আমাকে কে দিবে? ব্যাংক। তাহলে ব্যাংক একটা চেক বই সরবরাহ করলো, যেটা আমি সংরক্ষণ করে রাখবো, ভবিষ্যতে আমার ওই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের কাজে ব্যবহার করব। 2, ব্যাংক আমাকে আরেকটি পাস বই দিবে, যে বইটার ভিতরে শুধু ব্যাংক কর্তৃপক্ষের লোকই লিখে লিখে দিবে। অর্থাৎ আমি যখন টাকা জমা দিতে যাব, তখন ব্যাংক কর্তৃপক্ষ জমা নিয়ে ওই পাস বইয়ের মধ্যে ডেট অনুযায়ী লিখে দিবে, এত তারিখে আপনি 20,000 বা 30,000 টাকা জমা দিয়ে গেলেন। আবার যখন আমি টাকা উত্তোলন করতে যাব, তখনও আমার এই পাস বইটা নিয়ে যেতে হবে। সেই পাস বইয়ের মধ্যে তারা ওই ডেট অনুযায়ী টাকাটা উঠাই দিবেন, যে ধরেন আপনি 5 তারিখে যায় আপনি ব্যাংকে গেলেন, 5,000 টাকা উত্তোলন করবেন, তাহলে ওনারা আবার ওই 5 তারিখ ডেট দিয়ে 5,000 টাকা উত্তোলন লিখে দিবে। অর্থাৎ আমার জমা ছিল 20,000 টাকা, আবার ব্যাংক থেকে আমি উত্তোলন করলাম 5,000 টাকা, তাহলে আমার উদ্বৃত্ত থেকে গেল কত? 15,000 টাকা। এইভাবে এই পাস বইয়ের মধ্যে সুন্দর করে তারা ব্যাংক কর্তৃপক্ষের লোকগুলা লিখে দিবে। এটাকে বলা হয় পাস বই। তাহলে ব্যাংক আমাকে দেবে তিনটি বই, একটি পাস বই, আরেকটা চেক বই, আরেকটা হলো আমি যে অ্যাকাউন্টটা খুললাম সেই অ্যাকাউন্টে যখন আমি টাকা জমা দিতে যাব, তখন আমি কিসের মাধ্যমে জমা দেব? তখন একটা জমা দেওয়ার বই দেয়, সেটার নাম হলো টাকা জমা রসিদ। ওই টাকা জমা রসিদের মধ্যে আমি বই লিখে, টাকা লিখে, কত টাকা জমা দিলাম সব বিস্তারিত লিখে আমি ব্যাংকের কাছে জমা দিই। তাহলে আমি জানলাম ব্যাংক হিসাব খুললে ব্যাংক আমাকে তিনটি জিনিস দেয়। একটি আমানতকারীর পক্ষে একটি পাস বই দিবে, একটি চেক বই দিবে, একটি টাকা জমার রসিদ বই দিবে। আমাদের অবজেক্টিভের মধ্যে বহু নির্বাচনী প্রশ্নে আসে, ব্যাংক একজন আমানতকারীকে কয়টি বিষয়, কয়টি বস্তু, কয়টি দ্রব্য, কয়টি ডকুমেন্টস সরবরাহ করে থাকে? কি কি সরবরাহ করে থাকে? একটা হলো পাস বই, একটা চেক বই, আরেকটা হলো আমার টাকা জমা রসিদ। এই তিনটি তোমরা মাথায় রাখবা, বহু নির্বাচনী প্রশ্নের কমন একটি প্রশ্ন এটা আসে। আচ্ছা, তাহলে আমি ব্যাংকে হিসাব খুললে আমাকে ব্যাংকে কি দেয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করলাম। এরপরে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী কি এটা শিখেছি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমার তিনটা পদ্ধতি আছে। একটা হলো একক জের পদ্ধতি বা গতানুগতিক পদ্ধতি, 2 নাম্বার হলো উভয়জের সংশোধিত পদ্ধতি, 3 নাম্বার হলো নগদান বই সংশোধন পদ্ধতি। আমরা আজকে এই একক জের পদ্ধতি বা গতানুগতিক পদ্ধতিতেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। একটা সমস্যা দিয়ে তারপর আমি সমাধান করব। আমি এই অধ্যায়ের কিছু বাস্তব ভিত্তিক চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি, সেটাও একটু দেখিয়ে যাচ্ছি। নিচের ভিডিও দেখো, চিন্তা করো, ভারসাম্য অবস্থা আর অভারসাম্য অবস্থা। এই অধ্যায়ের মূল একটা জিনিস হলো ভারসাম্য অবস্থা আর হলো অভারসাম্য অবস্থা। অর্থাৎ আমি যে টাকা পয়সাগুলো ব্যাংকে জমা দিলাম, আবার ব্যাংকে থেকে টাকা উঠে নিয়ে আসলাম, আমার ব্যালেন্সের টাকা পয়সা সব সময় কিন্তু সমান থাকবে, কম বেশি হবে না। অর্থাৎ আমার কাছে একটা পাস বই থাকবে, ব্যাংকের একটা হিসাব থাকবে, ব্যাংকের কাছে যত টাকা আমার ব্যালেন্স থাকবে, আমার পাস বইতে তত টাকা ব্যালেন্স লেখা থাকবে। এইটা হলো আমার ভারসাম্য অবস্থা। তাহলে দাঁড়িপাল্লা যেরকম আমরা দুই পাশে সমান হলে তখন আমরা অ্যাকসেপ্ট করে নেই,
এটাকে বলা হয় ভারসাম্য অবস্থা। আমি সেই একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরেছি। আর অভারসাম্য অবস্থা দেখো, দাঁড়িপাল্লাটা কিন্তু এক সমান না, একদিকে ঢালু আর একদিকে উঠে পড়েছে, অর্থাৎ ইমব্যালেন্স, এটাকে বলা হয় অভারসাম্য অবস্থা। এই অধ্যায়ের এই দাঁড়িপাল্লা দিয়ে তোমার বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আমার এই অধ্যায়টা অলওয়েজ হবে কি ভারসাম্য অবস্থা, কখনোই আমার অভারসাম্য অবস্থা হবে না। যদি অভারসাম্য অবস্থা হয়, আমাদের অঙ্ক করতে গেলে আমরা দেখবো প্রত্যেকটাই অভারসাম্য অবস্থা। সেই অভারসাম্য অবস্থার অঙ্কগুলো আমাকে কোথায় আনতে হবে? ভারসাম্যে আনতে হবে। বুঝাইতে পারলাম? এই জন্য আমি তোমাদের বাস্তব ভিত্তিক এই ছবিগুলা দেখাইলাম। আমি আরেকটা ছবি তোমাকে দেখাইছি। আমি তোমাদেরকে বলছিলাম যে ব্যাংকে হিসাব খোলার সাথে সাথে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে কি দিবে? একটা পাস বই। এই সেই পাস বইয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা হলো পাস বইয়ের ছবি, আর এইটা হলো চেক বই। চেক বইয়ের ছবি। আমি টাকা জমা রসিদের বইটা আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি। আমি যদি অগ্রণী ব্যাংকে হিসাব খুলি, অগ্রণী ব্যাংক তখন আমাকে কয়টি জিনিস দিবে? 3টি জিনিস দিবে। একটা হলো পাস বই, চেক বই, টাকা জমা রসিদ। এখন আমি এই লাইনে দাঁড়িয়ে থেকে ব্যাংকে হয় টাকা জমা দেবো, নয়তো টাকা আমি উত্তোলন করব। এই বাস্তব ভিত্তিক কয়েকটা ছবি তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। ছবির থেকেও কিছু বোঝার চেষ্টা করো, দেখো তোমরা বুঝতে পারো কিনা। এরপরে তো আমি সমস্যা নিয়ে আলোচনা করবই। পরবর্তীতে দেখি আমাদের কি আছে। নিচের ভিডিও দেখো, চিন্তা করো। আরেকটু দিছি, এই ব্যাংকে আমরা কি কি, ব্যাংক শুধু কি টাকার ব্যবসা করে থাকে? ব্যাংক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান মানেই টাকার ব্যবসা করে থাকে। এই টাকা হয় আমি জমা দিব, নয় টাকা আমি উঠিয়ে আনবো। এই কাজ ব্যাংকের কাছ থেকে। ব্যাংকের কাজ কাউকে টাকা দেওয়া, আবার কেউ কাছ থেকে টাকা জমা নেওয়া। কাউকে যখন ঋণ দিবে তখন সে উচ্চ সুদে ঋণ দিবে, আর যখন সে আমার কাছ থেকে আমানত হিসেবে গ্রহণ করবে তখন সে কম সুদে গ্রহণ করবে। এই হলো উচ্চ সুদের হার আর আমার গ্রহণযোগ্য সুদের হার, দুইটার পার্থক্য হলো ব্যাংকের মুনাফা। যাই হোক, ওই দিকে আমি আলোচনা করবো না। ব্যাংক টাকার ব্যবসা করে, এই টাকার একটা ছবি দিয়েছিলাম। এবার আসি আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করি। হাদি অ্যান্ড সন্সের নিম্নলিখিত তথ্যাবলী হতে 30শে জুন 2017 তারিখে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলছে। 1 থেকে 8 নাম্বার পর্যন্ত 8টা লেনদেন দেওয়া আছে। 1 নাম্বার আছে, নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত 28,500 টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক অর্থাৎ পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হলো 23,900 টাকা। এই যে ইমব্যালেন্স, অভারসাম্য, একটা হলো নগদান বই আর একটা হলো ব্যাংক বই, দুইটা বইয়ের মধ্যে রেজাল্ট আমার এক আসার কথা, কিন্তু দেখো আজকে এই একটু আগের আলোচনার পরে আবার এখন আলোচনা করতেছি, দেখো ইমব্যালেন্স। এই নগদান বইতে টাকা আছে কত? 28,500, আর পাস বইতে টাকা আছে কত? 23,900। কেন? আমি একজন ব্যক্তি, হাদি একজন ব্যক্তি, তার একটা অ্যাকাউন্ট আছে, দুই বইয়ের মধ্যে তার ব্যালেন্স সমান হবার কথা, কিন্তু আদৌ সমান হবে না, গরমিল থাকবে। এই গরমিলের কারণগুলো খুঁজেই আমাকে কি করতে হবে? একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। কারণ গরমিলের কারণ হলো এই নিচের 7টা, 2 থেকে 8 পর্যন্ত। 2 তারিখে বলছে 12,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক তার 6 জুলাই 2017 তারিখে আদায় করেছে। আমি অঙ্ক করতেছি 30শে জুন 2017। 30শে জুন 2017 মধ্যে যত রকমের লেনদেন সম্পাদিত হবে সবগুলো ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে, কিন্তু 30শে জুনের পরে যে লেনদেনগুলো সম্পাদিত হবে, লেখালেখি গুলো হবে, সেগুলা কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীতে অ্যাকসেপ্ট করা যাবে না, অন্তর্ভুক্ত করা যাবে না। আমি তো হিসাব বন্ধ করতেছি 30শে জুন, আমি এই 30শে জুন তারিখে আমার হিসাবটা ক্লোজ করতেছি। তাহলে ব্যাংক কি করলো? 12,500 টাকার জমাকৃত চেকের টাকা জমা দেওয়া হয়েছে, সেটা আদায় করলো কবে? 6 জুলাই 2017। আমি কি 6 জুলাইয়ের মধ্যে অঙ্ক করতেছি? না, আমি অঙ্ক করতেছি 30শে জুনের মধ্যে, যার জন্য এটা লেনদেন যে হয়েছে সেটা হিসাবে ধরা যাবে না। একজন মক্কেল সরাসরি ব্যাংকে 9,500 টাকা জমা দিয়েছে, যা এখনো নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। অর্থাৎ বই তো দুইটা, এই 9,500 টাকা একজন মক্কেল সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়ছে, কিন্তু আমি তো জানি না নগদান বইতে আমি লিখতে পারিনি। নগদান বইতে কইমা আছে, আমার দেখতে হবে কোন বইতে কইমা আছে, কোন বইতে বাইরে আছে। এই বাইরে আছে কইমা আছে, এটার সাথে আমার অ্যাডজাস্ট করে আমার হয় টাকাটা যোগ হবে, নয় টাকাটা বিয়োগ হবে। আমি যখন সমাধান করবো তখন তোমাদের সাথে কথা বলবো। একজন পাওনা, ধরেন আমি 5,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, আমার কাছে কোনো ব্যক্তি 5,000 টাকা পায়, আমি 5,000 টাকার চেক তাকে দিয়ে দিছি, তাহলে আমার নগদান বইতে আমি কমাইছি, কিন্তু উক্ত তারিখের মধ্যে তার ব্যাংকে ভাঙানো হয়নি, ওই লোক ব্যাংকে যায় টাকাটা উঠায় নেয় নেই, তাহলে ব্যাংকে যথারীতি টাকা আগের মধ্যে থেকে গেল, তার মানে ব্যাংক ব্যালেন্স বাইরে আছে, নগদান বইতে কইমা আছে। এখন আমরা দেখবো যোগ হয় না বিয়োগ হয়।
5 নম্বরে বলছে 1500 টাকার একটি জমাকৃত চেক নগদান বইতে ভুলে 2বার ক্রেডিট করা হয়েছে। নগদান বইতে 2বার ক্রেডিট করছে চেক, অর্থাৎ 2বার হ্রাস করছে। নগদান বইতে ক্রেডিট করার অর্থ হলো হ্রাস করছে। অথচ ব্যাংক বিবরণীতে যথারীতি ডেবিট করা হয়েছে একবার, ব্যাংক যথারীতি একবার ডেবিট করছে। তাহলে এই নগদান বইতে 1500 টাকা বেশি মাইনাস করে ফেলাইছে। এই জন্য আমার এই 1500 টাকার জন্য অঙ্কটা এই যে দুটো উদ্বৃত্তের মধ্যে গন্ডগোলের কারণটা হয়ে দাঁড়ায় আছে। এরকম এই এন্ট্রিগুলোর জন্য এটা আমার ঠিক করতে হবে। ইতিপূর্বে দেনাদার থেকে প্রাপ্ত জমাকৃত 5000 টাকার চেক ব্যাংক কর্তৃক আদায়কালে প্রত্যাঘাত হয়েছে। ব্যাংক আদায় করতে পারে নাই, আমি ব্যাংকে জমা দিয়েছিলাম 5000 টাকার চেকটা, ব্যাংক আদায় করতে পারে নাই। তা আমি তো মনে করেছিলাম ব্যাংকে জমা দিছি, তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, ব্যাংক আদায় করেছে। কিন্তু এতক্ষণও দেখলাম যে ব্যাংক আদায় করে নাই। তাহলে ব্যাংকে আদায় না করা পর্যন্ত ব্যাংক কখনো টাকা বাড়াবে না। এখন আমি তো জমা দেবার সময়, ব্যাংকে জমা দেবার সময় আমার নগদান বইতে আমি বাড়িয়ে গেছি। তাহলে আমার নগদান বইতে বাইরে আছে, ব্যাংকে কমে আছে। এই যে বাইরে আছে কমে আছে, এইটাই আমাদেরকে বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার পরেই আমার টাকাটা হয় প্লাস হবে নাই মাইনাস হবে, আর কোনো কাজ নাই এই অধ্যায়ে। ব্যাংক প্রদেয় বিলের 3500 টাকা পরিশোধ করছে, যা এখন নগদান বইতে ক্রেডিট করা হয়নি। আচ্ছা, ব্যাংক প্রদেয় বিলের টাকা পরিশোধ করছে, তাহলে ব্যাংক ব্যালেন্স কমে গেছে। তাহলে আমার নগদান বইতে কমানোর কথা ছিল, আমি জানিও না, নগদান বইতে আমি কমাইও নি, তাহলে আমার নগদান বইতে বাইরে আছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 600 টাকা, ব্যাংকে আমরা যে টাকা পয়সা গুলো জমা রাখতেছি তার উপরে 600 টাকা সুদ পেয়েছি। এই 600 টাকা সুদ দ্বারা আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, কিন্তু আমি তো জানি না, আমার নগদান বইতে আমি বাড়াইতে পারিনি। আবার ব্যাংক চার্জ পাবো 200 টাকা কর্তন করে কাটে দিছে, তাহলে ব্যাংক ব্যালেন্স কমে গেছে 200 টাকা দ্বারা, কিন্তু আমি তো জানি না, আমার নগদান বইতে আমি কমাই নাই। এই হলো আমার সমস্যা। এখন দেখি আমরা এই সমস্যার, এইভাবে সমস্যাগুলো দেওয়া থাকবে, ডাক দেওয়া থাকবে, এখান থেকে আমি কিভাবে সমাধান করতে পারি। এবার আমি সমাধান করেছি হাদিয়ান সন্সের ব্যাংক সমন্বয় বিবরণী 30শে জুন 2017 সালের। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 28,500 টাকা, ডাকে দেওয়া ছিল নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 28,500 টাকা, আর পাস বই মোতাবেক দেওয়া ছিল 23,900 টাকা। আমি 28,500 টাকা ধরে যদি অঙ্কটি শুরু করি, 28,500 টাকা ধরে যদি অঙ্কটি শুরু করি, তাহলে আমার উত্তর আসবে 23,900। আর যদি আমি 23,900 টাকা ধরে অঙ্ক শুরু করি, তাহলে আমার উত্তর আসবে 28,500। আমরা যেটা খুশি সেটা ধরে অঙ্ক করতে পারবো। আমি আজকে ধরেছি নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত 28,500 টাকা, অর্থাৎ নগদান বইয়ের উদ্বৃত্ত ধরছি। আমি তাহলে মিলাবো কোন বই? পাস বই। এই কথাটাই আমার প্রথমে মাথায় রাখতে হবে, আমি মিলাবো কোন বই? পাস বই। এখন আমি দেখবো পাস বই যদি কমে থাকে তাহলে আমাকে বিয়োগ করতে হবে, আর পাস বই যদি বেড়ে থাকে তাহলে আমাকে যোগ করতে হবে। যে সকল ভুলগুলোর কারণে পাস বই কমে গেছে, তাহলে ওই কারণে এই নগদান বই থেকে ওই টাকাগুলা কমাইতে হবে। আর যে সকল কারণে পাস বইতে টাকাগুলা বেড়ে আছে, ওই লেনদেনগুলো এই নগদান বইয়ের সাথে আমার এখন যোগ করতে হবে। যেমন এই যে 3 নাম্বার এন্ট্রিটা ছিল ডাকে পূর্বের পেজে, একজন মক্কেল সরাসরি ব্যাংকে জমা দিয়েছে 9,500 টাকা, যা এখনো নগদানভুক্ত হয়নি। তাহলে ব্যাংকে যে জমা দিয়েছে পাস বইতে বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে আমার নগদান বইতে তো বাড়ে নাই, এই জন্য এখন আমি নগদান বইতে প্লাস করলাম। বুঝতে পারছি? আমরা মক্কেল আমার কোনো একটা খরিদ্দার, আমি টাকা পাই, সে ব্যাংকে সরাসরি জমা দিচ্ছে, তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে। ব্যাংক বাড়লো, আমি নগদান বইতে বাড়াবো, এক কথায় শেষ। ব্যাংক কমছে, আমি নগদান বইতে কমাবো। আর কোনো কথা তোমাদের মাথায় রাখার দরকার নেই, এই সিম্পল দুটা কথা। ব্যাংক বাড়াইছে, আমি বাড়াবো, ব্যাংক কমাইছে, আমি কমাবো। যেমন পরের এন্ট্রি 4 নাম্বার দেওয়া, একজন পাওনাদারের নামে চেক ইস্যু করা হয়েছিল 5,000 টাকার। তাহলে চেক ইস্যু করলে আমি নগদান বইতে আমি কমাইছি, কিন্তু উক্ত তারিখের মধ্যে ব্যাংকে তা ভাঙানো হয়নি। তাহলে ব্যাংকে টাকাটা বাইরে আছে না কমে আছে? তাহলে ব্যাংকে বাইরে আছে। এই যে ব্যাংকে বাইরে থাকলে তুমি বাড়াবা, ব্যাংকে কমে থাকলে তুমি কমাবা। এই যে আমি যোগের মধ্যে লিখলাম। 5, একটি জমাকৃত চেক নগদান বইতে ভুলে 2বার ক্রেডিট করা হয়েছে। আমি একটু আগে আলোচনা করেছি, 1500 টাকা নগদান বইতে বেশি লেখছে, ব্যাংকে 1500 টাকা কম লেখছে। তাহলে ব্যাংক কম লিখলে তাহলে তোমার এটা কমাইতে হবে না বাড়াইতে হবে? ব্যাংক কিন্তু কমাইছে, আর এটা আমি ক্রেডিট করবো না, আমার বাড়াইছি, তাহলে এটা আমার যোগ করতে হবে। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, যা এখনো নগদান মুক্ত হয়নি। ব্যাংকে জমাকৃত টাকার উপরে আমার 600 টাকা সুদ দিছে, তাহলে এই সুদ দ্বারা ব্যাংক ব্যালেন্স কি আমার বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে আমি যে শিখছি, আমার সূত্রটা কি? ব্যাংক ব্যালেন্স বাড়লে আমি যোগ করব, ব্যাংক ব্যালেন্স কমলে আমি বিয়োগ করব। ব্যাংক ব্যালেন্স বাড়লে আমি এই নগদান বইয়ের সাথে যোগ করব, ব্যাংক ব্যালেন্স কমলে আমি নগদান বই থেকে বিয়োগ করব। এবার দেখো বিয়োগের মধ্যে কোন কোন আইটেম বলে গেছে। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু
ব্যাংকটা 6 জুলাই 2017 তারিখে আদায় করছে। আমি একটু আগে আলোচনা করে আসছি, 6 আমার আদায় করতে হবে 30 জুনের মধ্যে, তাহলে সে আমার 2 বইয়ের ব্যালেন্স ঠিক থাকবে। কিন্তু আমি হিসাব বন্ধ করতেছি 30 জুনে, আদায় করলো 6 জুলাই, তাহলে তো মিলল না। তাহলে ব্যাংকে এই 12,500 টাকা কমে আছে, তাহলে ব্যাংক যদি কমে থাকে আমি কমাবো, এই বিগের মধ্যে লিখলাম। ইতিপূর্বে দেনাদার থেকে প্রাপ্ত জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় গেলে প্রত্যাঘাত হয়েছে, যা এখনো নগদান বইতে লেখা হয়নি। আমি তো যখন ব্যাংকে জমা দিয়েছিলাম 5,000 টাকার চেক, তখন নগদান বইতে বৃদ্ধি করেছিলাম, কিন্তু ব্যাংকে এখন পর্যন্ত সেটা আদায় করতে পারে, তাহলে ব্যাংকে কমে আছে, ব্যাংকে কমে তাহলে আমার কমাইতে হবে, যে বিয়োগের মধ্যে লিখলাম। 7 তারিখ ব্যাংক প্রদেয় বিলের 3,500 টাকা পরিশোধ করেছে, যা এখন নগদান বইতে ক্রেডিট করা হয়নি। আমি তো একটু আগে আলোচনা করে আসছি যে ব্যাংক 3,500 টাকা পরিশোধ করছে, তার মানে ব্যাংক ব্যালেন্স কমছে, তাহলে ব্যাংক ব্যালেন্স কমলে আমার কমাইতে হবে না বাড়াইতে হবে? আমার কমাইতে হবে, আমি কমাই দিছি। আর ব্যাংক চার্জ বাবদ 200 টাকা কর্তন করেছিল, তাহলে কর্তন চার্জ বিভিন্ন রকমের হিসাব নিকাশ আমাদের জন্য সার্ভিস চার্জ গুলো কাটে নেয়, সেগুলো দ্বারা ব্যাংক ব্যালেন্স কমে যায়, তাহলে আমি এই যে কমের মধ্যে লিখছি। এখন কথা হলো যুগের গুলো যুগের মধ্যে লিখলাম, বিয়োগের গুলো বিয়োগের মধ্যে লিখলাম। এবার যুগের টি মোট যোগফল নামাইলাম 16,600 টাকা, এই 28,500 সাথে 16,600 টাকা যোগ করে 45,100 টাকা হলো মোট। এবার আবার কর্তনের টাকাটি, এই 4টে টাকার যোগফল 21,200 টাকা, এই 45,100 থেকে 21,200 টাকা বাদ দিলাম 23,900 টাকা, যা আমার পূর্বের ডাকের মধ্যে দেওয়া ছিল সমস্যার মধ্যে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 28,500 টাকা, পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 23,900 টাকা। অর্থাৎ আমরা প্রমাণিত হয়ে গেলাম যে আমার অঙ্কটা হয়ে গেছে, কারণ 28,500 টাকা ধরে অঙ্ক করলে এই পাস বইয়ের রেজাল্ট মিলে যাবে। আর যদি আমরা পাস বইয়ের 23,900 টাকায় উপরে লিখতাম, তাহলে নিচে ফলাফল আসতো 28,500 টাকা। তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করলাম, বুঝবার চেষ্টা করলাম। আজকে ছিল প্রথম ক্লাস, আজকে অধ্যায় নিয়েও অনেক আলোচনা করা হয়েছে, সমস্যা নিয়েও আলোচনা করা হয়েছে, যার জন্য হয়তো সময়টাও একটু বেশি লেগেছে। তারপরেও আমি বলবো তোমরা ধৈর্য ধরে আমার ক্লাসগুলো দেখো, শুনো, চেষ্টা করো প্র্যাকটিস করার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবা, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, এটা একটা বিশেষ অনুরোধ। যদি ভালো লেগে থাকে, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই, দরকার অনেকে আমি বলবো না। তাহলে আজকের সমস্যা আলোচনা সমাধান মোটামুটি শেষের দিকে। তাহলে আমরা আশা করি আমি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।